তো বাচ্চাদের অ্যাজমার সমস্যা কেন হয় আগে একটু বলুন তো। কিছু কিছু কারণ কিন্তু শুরু হয় মায়ের পেটে থাকা অবস্থাতেই। আচ্ছা। তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যদি মা নিজে প্রেগনেন্সির সময় স্মোক করে, প্রি ম্যাচিউরিটি, বাচ্চা যদি আগে জন্মে যায়, দেখা গেছে যে প্রি ম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আরো বেশি হয়। যে বাবা মায়েরা একদম প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবেন যে বাচ্চাটির অ্যাজমার সমস্যা হচ্ছে? কারণ সাধারণত অ্যাজমার সমস্যা বলে আমরা শ্বাসকষ্টই বুঝি। এবার কাশি হচ্ছে কখন? রাতের দিকে বেশি হচ্ছে, ভোরের দিকে বেশি হচ্ছে। একদম দৌড়োদৌড়ি করলে কাশিটা মনে হচ্ছে যেন একটু বেড়ে যাচ্ছে। অনেক সময় বাচ্চা বলবে আমার বুকে একটু ভার ভার লাগছে, যারা বলতে পারে তারা বলবে যে বুকে একটু ভার ভার লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে জোরে জোরে শ্বাস নিচ্ছে, খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, নাকগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে, এই গলার এখানে বুকের এখানে ঢুকে ঢুকে যাচ্ছে। স্যার আপনি যে ইনহেলারের কথা বললেন, তো এই প্রসঙ্গে একটা কথা বলবো যে অনেক বাবা মায়েদেরই ধারণা যে ইনহেলার একবার বাচ্চাকে দিতে হচ্ছে মানে সারা জীবন তাকে ইনহেলার নিয়ে যেতে হবে, এটা কি ঠিক? প্রথম কারণ দেখতে হবে যে টেকনিকটা ঠিক আছে কিনা, প্রপার ঠিক পদ্ধতিতে নিচ্ছে কিনা। তো অ্যাসমা সম্বন্ধে মনের মধ্যে কোনো রকম ভুল ধারণা রাখবেন না। ইনহেলার অনেক বেশি সেফ, এফেক্টিভ। অ্যাসমা মানেই যে তাকে একদম এক ঘরে করে দেওয়া হলো, আমার বাচ্চা সারা জীবনের জন্য একটা কিছু হয়ে গেল, সেরকম কথা নয়। অন্যান্য অসুখের মতো অ্যাসমা একটা অসুখ, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের অ্যাসমা সেরে যায় একটা বয়সের পর্যন্ত। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আজকে অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজমার সমস্যা। অ্যাজমার সমস্যা বড়দের জীবনে যতটা ভয়ঙ্কর তার থেকেও বেশি কষ্টকর হয়ে দাঁড়ায় ছোট বাচ্চাদের যখন অ্যাজমার সমস্যায় হয়। আর এই অ্যাজমার সমস্যা বাচ্চাদের মধ্যে কেন হয়, যেসব বাচ্চারা অ্যাজমার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিভাবে চিকিৎসকরা ট্রিটমেন্ট করেন, কোন কোন বিষয় অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মন্ডার মুখার্জি স্যারকে। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। আমায় অনেক নমস্কার অ্যাক্সলেপিয়ার সমস্ত দর্শক বন্ধুদের। স্যার আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের অ্যাজমার সমস্যা। তো বাচ্চাদের অ্যাজমার সমস্যা কেন হয় আগে একটু বলুন তো। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাস্তমা এই শব্দটা আমরা সাধারণত একটু যখন বড় হয় 5-6 বছর বয়স হলে তখন আমরা প্রয়োগ করি। তার আগে আমরা মেইনলি বলি হাঁপানির টান, আমরা বলি মেডিকেল টার্মে বলি উইজ, এই ধরনের কথাবার্তাগুলো বলি, বা শ্বাসকষ্ট বা ইনফেকশন যাই বলি। তো এবার এই কারণগুলো যখন আমরা বিচার করতে যাব তখন ঠিক এই দুভাগে ভাগ করলে ভালো হয়। মানে যে ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে অ্যাস্তমাটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে, 5 বছরের নিচেই আমরা মনে হচ্ছে অ্যাস্তমা, বারবার এরকম ধরে ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু কারণ কিন্তু শুরু হয় মায়ের পেটে থাকা অবস্থাতেই। আচ্ছা। তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যদি মা নিজে প্রেগনেন্সির সময় স্মোক করে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখান থেকে তখন থেকেই কিন্তু ওই যে টোবাকো যেটা, সেই স্মোকিং কিন্তু বাচ্চার শরীরে যাচ্ছে, বাচ্চা এক্সপোজ হচ্ছে, বাচ্চা বারবার ওইটাতে টোবাকো মানে ওই স্মোকে বারবার করে এক্সপোজ হচ্ছে। 2 নম্বর হচ্ছে প্রি ম্যাচিউরিটি, বাচ্চা যদি আগে জন্মে যায়, দেখা গেছে যে প্রি ম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আরো বেশি হয়। আর 3 নম্বর কিছু কিছু আছে জেনেটিক ফ্যাক্টর, কিছু আছে কিছু কিছু বিশেষ বিশেষ জিনের যদি বাচ্চার মধ্যে থাকে তাহলে সেটা খুব জটিল জিনিস। আর 4 নম্বর যে মায়ের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। মা যদি হেলদি খাবার দাবার খায়, কিছু কিছু ভিটামিন আছে সেগুলো খাওয়া, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আরও অনেক কিছু এরকম জিনিসপত্র আছে যেগুলো যদি মা হেলদি খাবার খেলে দেখা গেছে যে বাচ্চাদের হওয়ার প্রবণতা এই জিনিসগুলো কম হয়। আচ্ছা। তো এইগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা জন্মানোর আগে বা জন্মানোর সময় এইগুলো হচ্ছে আমরা বলতে পারি যে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা। তো জন্মানোর পরে কেন হতে পারে, তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন। তো যত ভাইরাল ইনফেকশন হয় দেখা গেছে কিছু কিছু ভাইরাস, যেমন ধরুন এক ধরনের ভাইরাস হয় রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আমরা বলি আরএসভি, খবরে হয়তো শুনবেন আরএসভি খুব শোনা যাচ্ছে এখন, আরএসভি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বহু বাচ্চা সেক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে। তো এই আরএসভি ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশন এগুলো বারবার হলে সেখান থেকে একটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা বড় কারণ হচ্ছে যে ফ্যামিলিতে, এটা আমরা খুব ইম্পর্টেন্ট যে বাড়িতে কারোর অ্যাজমা আছে কিনা, হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর বা আমরা বলি হেরিডিটারি ফ্যাক্টর, জিনিসগুলো ব্যাপার আছে কিনা, বাবার দিকে বা মায়ের দিকে এই ধরনের ব্যাপারগুলো আছে কিনা। একটা রাফ হিসেব বলে বাবার
বা মায়ের যে কোনো একজনের থাকলে 45% চান্স হয় বাচ্চার হওয়ার, আর বাবা বাবা দুজনেরই যদি থাকে তাহলে 55% চান্স হয় বাচ্চার হওয়ার। তো এটা একটা বড় কারণ যে ফ্যামিলিতে কারোর আছে কিনা। আর একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চার অন্য কোনো অ্যালার্জি সমস্যা আছে কিনা। অ্যালার্জি কীরকম হতে পারে, তার গায়ে অ্যালার্জি বেরোতে পারে যেটাকে আমরা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস, তার বারবার সর্দি হতে পারে, বারবার হাঁচি হওয়া, বারবার সর্দি হওয়া, সেগুলো থেকে নাকে অনেক ধরনের পলিপ হয়, সেখান থেকে অ্যাসমা। তো এই যে অ্যালার্জির একটা ব্যাকগ্রাউন্ড থাকলে সেখান থেকেও কিন্তু বাচ্চাদের অ্যাসমা হওয়ার প্রবণতা থাকে। তার সঙ্গে যুক্ত হয় যে বাইরের পরিবেশে যে সমস্ত ধুলো ধোঁয়া আছে, অনেক সময় পশু পাখির রোম থেকে অ্যাসমা হওয়ার চান্স থাকে। সবচেয়ে বেশি হয় মানে ইনডোর যে মানে ঘরোয়া যে হাউস ডাস্ট বা মাইট যেগুলো আছে, যে ঘরোয়া যে ধুলো টুলোগুলো আছে, সেখান থেকে কিন্তু বাচ্চা বারবার সংক্রমিত হয়ে গিয়ে যাদের ধরুন এরমই হতে পারে যে এক বাচ্চা বারবার ধুলো পাচ্ছে, তার হচ্ছে না, অন্য বাচ্চার হচ্ছে। তো কেন পার্থক্যটা কেন? হয়তো অন্য বাচ্চার সেই জেনেটিক ফ্যাক্টরগুলো আছে, হয়তো অন্য বাচ্চার বাবা মার খোঁজ নিয়ে দেখা যাবে তার অ্যাসমা আছে। তো সেই জন্য বলা যায় কিছু কিছু জিনিস বাচ্চার শরীরের মধ্যে রয়েছে, তারা হচ্ছে অ্যাস্থমা প্রবণ। তার মধ্যে যখন অন্যান্য জিনিসগুলো আরো বেশি করে চেপে বসছে, যেটাকে আমরা বলি ট্রিগারিং ফ্যাক্টর, ট্রিগার করছে, তখন সেই অ্যাসমাগুলোর লক্ষণগুলো আরো যেন প্রকাশ পাচ্ছে। একদমই তাই। স্যার, এবার একটা কথা একটুখানি দর্শকদের উদ্দেশ্যে বলুন যে বাবা মায়েরা একদম প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবেন যে বাচ্চাটির অ্যাজমার সমস্যা হচ্ছে? কারণ সাধারণত অ্যাজমার সমস্যা বলে আমরা শ্বাসকষ্টই বুঝি, তো এটা সর্দি জ্বরের সমস্যা থেকে হচ্ছে নাকি অন্য কোনো সিরিয়াস বিষয়? তো আমরা একটা গাইডলাইন ফলো করি যেটাকে বলে জিনা। মানে জিনা মানে কি? জি ফর গ্লোবাল, ই ফর ইনিশিয়েটিভ, IN ফর ইনিশিয়েটিভ, আর A ফর অ্যাসমা। তো গ্লোবাল ইনিশিয়েটিভ ফর প্রিভেনশন অ্যাসমা। তো এই জিনা একটা গাইডলাইন আছে। তো তারা একদম ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে যে 5 বছরের নিচে আমরা কথা বলছি ধরুন, তো সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে কিছু কিছু জিনিস লক্ষণ প্রকাশ পায়, যেমন ধরুন কাশি হওয়া। এবার সে কাশি কীরকম? কাশি একটা ভাইরাল ইনফেকশন হলো, কাশি কমছে না, কাশি হয়েই যাচ্ছে। এবার কাশি হচ্ছে কখন? রাতের দিকে বেশি হচ্ছে, ভোরের দিকে বেশি হচ্ছে, একদম দৌড়োদৌড়ি করলে কাশিটা মনে হচ্ছে যেন একটু বেড়ে যাচ্ছে। অনেক সময় বাচ্চা বলতে আমার বুকে একটু ভার ভার লাগছে, যারা বলতে পারে তারা বলবে যে বুকে একটু ভার ভার লাগছে। চেস্ট টাইটনেস আমরা বলি, টাইট মনে হচ্ছে বুকটা, একটু বেশি দৌড়দৌড়ি করলে মনে হচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে জোরে জোরে শ্বাস নিচ্ছে, খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, নাকগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে, এই গলার এখানে বুকের এখানে ঢুকে ঢুকে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে লক্ষণ প্রাথমিকভাবে। এবার এই লক্ষণগুলো কিন্তু ভাইরাল ইনফেকশনও হতে পারে, একই জিনিস। তাহলে একটা বাচ্চা ভাইরাল ইনফেকশন হয়েছে না বাচ্চাটা অ্যাসমার দিকে যাচ্ছে আমরা বুঝবো কী করে? যদি দেখা যাচ্ছে যে ভাইরাল ইনফেকশনের সময়টা কেটে গেছে, মানে ভাইরাল ইনফেকশন যখন হয়েছিল তখন জ্বর সর্দি হচ্ছিল, সেগুলো কমে গেছে, কিন্তু কাশিটা রয়ে যাচ্ছে এবং কাশিটা কমছে বাড়ছে, কমছে বাড়ছে। তো সেই কাশি বা শ্বাসকষ্ট হওয়ার অন্য কোনো কারণ আর খুঁজে পাওয়া যাচ্ছে, মানে অন্য আরো অনেক কারণ হয়, হার্টের জন্য হতে পারে, পেটের থেকে অনেক সময় হতে পারে, বা অন্য কারণ হয়, সেই অন্য কারণ কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা কম বেশি হচ্ছে, তার একটা ভেরিয়েশন আছে, কখনো বাড়ছে কখনো কমছে। এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ধরুন যখন কাশি বা এরকম শ্বাসকষ্ট হচ্ছে তখন তাকে একটু ইনহেলার দেওয়া হলো, তো ইনহেলার দেওয়াতে দেখা যায় জিনিসটা কমে যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসগুলো যদি হয়, এই তিনটে মানে একটা ভেরিয়েশন হচ্ছে কাশি কমা বাড়ার, একটা ইনহেলার দিলে সেটা কমে যাচ্ছে এবং অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন এরকম কাশি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে তখন কিন্তু আমাদের ভাবতে হবে যে বাচ্চাটা কিন্তু অ্যাসমার দিকে যাচ্ছে বা অ্যালার্জির জন্য এই কাশি শ্বাসকষ্টটা হচ্ছে। স্যার, আপনি যে ইনহেলারের কথা বললেন, তো এই প্রসঙ্গে একটা কথা বলবো যে অনেক বাবা মায়েদেরই ধারণা যে ইনহেলার একবার বাচ্চাকে দিতে হচ্ছে মানে সারা জীবন তাকে ইনহেলার নিয়ে যেতে হবে, এটা কি ঠিক? বিষয়টা হচ্ছে এরকম, তাহলে আমাকে বলতে হবে যে ইনহেলার কখন লাগে? অ্যাসমা হলে লাগে। তাহলে বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসমার একটা মূল পার্থক্য হচ্ছে যে বড়দের অ্যাসমা কিন্তু সচরাচর সারে না, কম বেশি হয়েই যায়, সারা জীবনে ইনহেলার নিয়ে যেতে হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেরে যাওয়ার চান্স আছে। আচ্ছা, কাদের ক্ষেত্রে সারবে? এমনিতে স্টাডিতে দেখা গেছে যে 6 বছরের মধ্যে 60% ক্ষেত্রে কমে যায়। আচ্ছা, আর 10 বছরের মধ্যে 80% ক্ষেত্রে কমে যায়। আচ্ছা, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরনের বাচ্চাদের, যে ক্ষেত্রে বাচ্চাদের একটু কম বয়সে ধরুন এই সমস্যাগুলো শুরু হচ্ছে,
1 বছর 1.5 বছর 2 বছর প্রথমে ভাইরাল ইনফেকশন হলো, সেই ভাইরাল ইনফেকশনগুলো কাশি কমছে না, আমরা ধরে নিলাম এটা অ্যাসমা বা অ্যালার্জি থেকে হতে পারে, আমরা ইনহেলার দেওয়া শুরু করলাম, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা বয়সের পর, যেটা বললাম যে 6 বছরের মধ্যে 60%, 10 বছরের মধ্যে 80% ক্ষেত্রে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে। একদম। তো তাহলে সেক্ষেত্রে লাগবে না, কিন্তু যখন দরকার তখন ইনহেলারটা দিতে হবে, বা যতদিন না কমছে ততদিন পর্যন্ত ইনহেলারটা দিয়ে যেতে হবে। এইটা বাবা মাদের মনে রাখতে হবে যে ইনহেলার কিন্তু কোনো কলঙ্ক নয়। ইনহেলার দেওয়া মানে আপনার বাচ্চা, অনেকে বলেন যে আপনি একটু ইনহেলারটা দিয়ে শ্বাসকষ্ট করিয়ে দিলেন, আগে আমার বাচ্চা শ্বাসকষ্ট ছিল, আপনি ইনহেলার দিন তারপর শ্বাসকষ্ট শুরু হলো না, এটা ভুল ধারণা। শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে বলেই ইনহেলার দেওয়া হচ্ছে। ইনহেলার খুব সেফ। কেন ইনহেলার সেফ? ইনহেলার আমরা যখন ওষুধ খাই, ওষুধটা আমাদের শরীরে রক্তে আগে মিশে তারপরে যেখানে কাজের জায়গায় যায়, মানে আমরা ওষুধ খেলাম, রক্তে মিশলো, তারপরে ফুসফুসে গেল। তাহলে যেখানে প্রয়োজন নয় সেখানে ওষুধটা যাচ্ছে, রক্তে মেশা মানে সারা শরীরে ছড়িয়ে যাওয়া। তাহলে আমাদের লিভারেও গেল ওষুধটা, আমাদের কিডনিতেও গেল, আমাদের ব্রেনেও গেল, এবং আমাদের লাংসে গেল। কিন্তু ইনহেলার কি হবে? ইনহেলার কিন্তু সরাসরি লাংসে যাবে। তো যার ফলে তার সাইড এফেক্টটা অনেক কম পরিমাণ লাগছে এবং খুব তাড়াতাড়ি কাজ করছে। তো ইনহেলার কিন্তু অনেক বেশি সেফ। বাইরের দেশে কাশির ওষুধ পাওয়া যায় না, বাইরের দেশে সবাই ইনহেলারই ব্যবহার করে। তো ইনহেলার সম্বন্ধে এই যে প্রেজুডিস আছে, এই যে ভুল ধারণা আছে, সেটা কিন্তু ভেঙে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। ইনহেলার, আমি আবারও বলছি, খুব সেফ এবং খুব এফেক্টিভ, তাড়াতাড়ি কাজ করে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যেসব বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকরা ইনহেলার দিচ্ছেন তাদের নিয়ে অযথা টেনশন করবেন না, কারণ ডাক্তারবাবু কিন্তু বারবার করেই বলে দিন ইনহেলারটা ভীষণই সেফ একটা জিনিস, তাই অকারণ দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। আপনার সন্তানের যদি অ্যাজমা রিলেটেড কোনো ধরনের সমস্যা হয়, আপনারা সরাসরি কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর একই সঙ্গে যারা আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। স্যার, এবার একটা কথা বলুন, যেসব বাচ্চারা একটু বড় হয়েছে, স্কুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে যদি অ্যাজমা ধরা পড়ে, কোনো স্পেশাল কেয়ারের দরকার পড়ে? হ্যাঁ, কিছু জিনিস, যেমন ধরুন বাচ্চাটা অনেকটা সময় স্কুলে কাটায়, তো সেই বাচ্চার ব্যাগের মধ্যে ইনহেলার দিয়ে দেওয়াটা খুব দরকার। অনেক সময় বাইরের দেশে হয় একটা অ্যাস্থমা অ্যাকশন প্ল্যান হয়, মানে কি হলে কি করতে হবে না হবে, তো সেই জিনিসগুলো একটু একটা প্ল্যানে, একটা কাগজের মধ্যে করে লেখা থাকে। আমাদের হয়তো দেশে অতটা সম্ভব না হলেও অন্তত যে স্কুলের টিচার আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদের জানিয়ে রাখা যে আমার বাচ্চা কিন্তু দেখুন এরকম অ্যাস্থমা আছে, তো কিছু জিনিসে অ্যাস্থমা বাড়তে পারে। যেমন ধরুন ওই অনেক সময় আগাছা, ঘাস টাস, ফুলের রেণু পরাগ থেকে হতে পারে, অতিরিক্ত ধুলো হলে সেখান থেকে হতে পারে। অনেক সময় খুব যদি বাচ্চা ইমোশনাল আউটবার্স্ট হয়, মানে খুব হাসলো, খুব রেগে গেল, খুব স্ট্রেস হলো, সেখান থেকে হতে পারে। খুব দৌড়দৌড়ি ছুটি করছে, কান্নাকাটি করছে, সেখান থেকে হতে পারে। তো এই জিনিসগুলো জানিয়ে রাখা যে এই ব্যাপার থেকে কিন্তু আমার বাচ্চা অ্যাসমা হতে পারে, হলে বাচ্চার ব্যাগে ইনহেলার দেওয়া থাকবে, কি করে ইনহেলার ইউজ করতে হয় সেটা একটা বড় বিষয়। সেইটা অন্তত স্কুলের দিদিমণিদের, স্যারেদের জানিয়ে দেওয়া, বা যারা থাকবেন, যারা বাচ্চা দেখাশোনা করে তাদের জানিয়ে দেওয়া। এবং যদি দেখা যাচ্ছে যে ওইগুলো দিয়ে প্রাথমিকভাবে কোনো উন্নতি হচ্ছে না, তাহলে যদি বাবা মাদের অবশ্যই জানানো, এবং কাছাকাছি কোনো হসপিটাল বা ডক্টর যদি থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে পরামর্শ করা। আচ্ছা, এই প্রসঙ্গে দুটো বিষয় একটুখানি জানবো, সেটা হচ্ছে বাচ্চাদের ঘুমের সমস্যার সঙ্গে অ্যাজমার কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অ্যাসমা হলে ঘুমটা একটু বাচ্চাদের অসুবিধা হতে পারে। আচ্ছা, এবার প্রশ্ন কেন হয়? কারণ হচ্ছে ঘুমানোর সময় বাচ্চারা, আমরা বেশিরভাগ সময় চিত হয়ে সোজা হয়ে শুই, তখন কি হয় যে আমাদের শ্বাসনালীর মধ্যে অনেক সময় কফগুলো জমা হয়ে যায়। ভোরের দিকে সাধারণত কাশি টাশিগুলো বেশি, কারণ কিছু হরমোন আছে যেগুলো অ্যাস্থমাকে প্রিভেন্ট করে, মানে প্রিভেন্ট করে বলবো না, অ্যাস্থমা সেই হরমোনের সংস্পর্শে একটু কমে যায়, তার প্রকোপটা একটু কম হয়। তো ভোরের দিকে কি হয়, সেই হরমোনগুলো অনেক সময় কিন্তু তাদের লেভেলটা একটু কম থাকে আর কি, সেটা একটা কারণ। অনেক সময় এই যে ধরুন যাদের আমরা বলি যে রিফ্লাক্স হয়, মানে বমির জন্য পেটের খাবারটা গলায় চলে আসে, সেইগুলো থেকে অনেক সময় অ্যাসিড রিফ্লাক্সের জন্য অ্যাসমা অনেক সময় বেরোতে পারে। ভোরের দিকে যখন এসিটিসি যদি চলে, তাহলে কি হয় যে ভোরের দিকে অনেকক্ষণ এসি চলেছে, এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে গেল, তো সেখান থেকে কোল্ড এক্সপোজারের জন্য হতে পারে। অনেকক্ষণ ধরে ঘরে রয়েছে, ঘরের ধুলোটুকুগুলো আস্তে আস্তে জমা হচ্ছে, শ্বাসনালীর ওখানে জমা হচ্ছে, সেখান থেকে একটা সম্ভাবনা বেড়ে গেল। তো ভোরের দিকে বা গভীর রাতের দিকে বা ভোরের দিকে কিন্তু অ্যাসমা বেড়ে যাওয়ার সমস্যাটা হয়, এবং তখন ঘুমটা আফেক্টেড হতে পারে, এবং কাশি টাশিগুলো দরকার। স্যার, এবার একটা বিষয়, সেটা হচ্ছে ধরুন কোনো বাচ্চা স্কুলে গিয়ে অ্যাসমা অ্যাটাক হলো,
সঙ্গে ইনহেলার নেই, ওই অবস্থায় বা বাড়িতেও হলো হয়তো, সঙ্গে সঙ্গে বাবা মা কী করবেন, বা যারা স্কুলের টিচার রয়েছেন তারা কী করবেন? ইমিডিয়েট এমার্জেন্সি অ্যাকশন। ইমিডিয়েট দেখুন এমার্জেন্সি অ্যাকশন তো সেরকম কিছু নেই। অ্যাসমার মেন জিনিস হচ্ছে ইনহেলার। আচ্ছা। এবার যদি অক্সিজেনের কোনোভাবে থাকে একটা সাময়িক অক্সিজেন দেওয়া যেতে পারে। আচ্ছা। তো অ্যাসমাটা হয় কেন? অ্যাসমা মানে যে ধরুন আমাদের যে এই যে শ্বাসনালীগুলো আছে, আমাদের শ্বাসনালীগুলো এরকম এখান থেকে শুরু হয়ে এরকম গাছের ডালের মতো বিস্তৃত, তো একদম শেষের দিকে যে ডালগুলো থাকে সেগুলো একটু সরু 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 হয়ে যাচ্ছে। তো সেই সরু সরুগুলোর জন্য কফটা জমা হচ্ছে, এবং যেহেতু অক্সিজেনটা যাচ্ছে না, শ্বাস নিতে পারছে না ভালো মতো, সেটা শ্বাসের কষ্ট হচ্ছে। তাহলে এই যে সরু সরু যে ইনহেলার, এই যে ডালপালাগুলো আছে সেগুলোকে চওড়া করতে হবে। চওড়া করার একমাত্র উপায় হচ্ছে ইনহেলার বা নেবুলাইজার, যে কোনো জিনিস। তো সেইটাই হচ্ছে প্রাথমিকভাবে করতে হবে। যদি দেখা যাচ্ছে নেবুলাইজার আর ইনহেলার দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স মানে কখন কাদের ক্ষেত্রে কোনটা দেন আপনারা? আমরা সাধারণত ইনহেলারটা দেওয়ার কথাই বলি। আচ্ছা। নেবুলাইজারটা যদি ইনহেলারে কাজ করা না হয় তাহলে বাড়িতে নেবুলাইজার দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। নেবুলাইজার ইনহেলারটা হচ্ছে যেটা হচ্ছে নিতে হয় ইনহেলারের জন্য। এরকম একটা ইনহেলারের অনেকেই জানেন হয়তো, একটা মেডিসিন থাকে, আর তার সঙ্গে আমরা কিছু না একটা স্পেসার আর মাস্ক বলি, এরকম চোঙার মতো জিনিস মাস্ক মতো একসঙ্গে লাগানো থাকে। ছোট বাচ্চারা যেহেতু ইনহেলারটা নিজে টেনে শ্বাস ধরে রাখা এই ব্যাপারটা করতে পারে না, সেজন্য চোঙা আর মাস্কটা এভাবে লাগিয়ে দেওয়া হয়, ইনহেলারটা পাম্প করা হয়, করে ওই 30 অবধি গোনা হয়, তারপর সরিয়ে নিতে হয়। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ধরুন মা অনেক বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা মা বলছে না বাচ্চা তো ইনহেলার নিচ্ছে কিন্তু তাও কাশি হচ্ছে, তাহলে তার প্রথম কারণ দেখতে হবে যে টেকনিকটা ঠিক আছে কিনা, প্রপার ঠিক পদ্ধতিতে নিচ্ছে কিনা। মানে ইনহেলারটা নিল, চোঙার মাস্কে লাগালো, লাগিয়ে ইনহেলারটা পাম্প করলো, করে 30 অবধি গুনলো, এই পুরো ব্যাপারটা হচ্ছে কিনা। অনেক বাচ্চা গুনতে দেয় না, করতে দেয় না, ঠেলে সরিয়ে দিচ্ছে, কিছুই গেল না, ওষুধ শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চার অ্যাসমা কমছে না। তো এই পদ্ধতিটা ঠিক আছে কিনা এটা প্রচণ্ড দরকার হলে চিকিৎসকের কাছে যাবেন, বারবার বুঝে নেবেন পদ্ধতিটা। তো ফল্টি টেকনিক হচ্ছে একটা অন্যতম কারণ যে অ্যাসমা ইনহেলার নেওয়া সত্ত্বেও ঠিক হচ্ছে না। তো সেই জন্য বয়স বিশেষে আমরা ইনহেলার সেইভাবে দিই, কারো ক্ষেত্রে এই স্পেসার আর মাস্ক দিয়ে দিই, আর একটু বড় বাচ্চা হলে তারা স্পেসার দিয়ে এমনি নিজে নিতে পারে, সেরকম করে করি। তো ইনহেলার আমরা এইভাবে ইউজ করি। আর নেবুলাইজার কি? নেবুলাইজার এরকম একটা মেশিন থাকে, মেশিনের সঙ্গে একটা তার লাগানো থাকে, তারের সঙ্গে মাস্ক লাগানো থাকে, সেই মাস্কের মধ্যে খুলে ওষুধটা দিয়ে মাস্কটা আবার লাগিয়ে নিতে হয়, নিয়ে প্রেফারেবলি অক্সিজেন দিয়ে দেওয়া ভালো। যদি এরকম পরিস্থিতি হচ্ছে যে বাচ্চা প্রচণ্ড রাত্রেবেলা শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন নেই, তখন আমরা বলি ঠিক আছে বাড়িতে অক্সিজেন ছাড়াই ওষুধ দিয়ে নেবুলাইজটা করুন। ওষুধ কিছু কিছু পাওয়া যায়, করে ওটা ইলেকট্রিসিটিতে চলে, সুইচ টিপলে একটা ধোঁয়া মতো বেরোয়, যতক্ষণ ধোঁয়াটা আসছে মিনিট 15-20 ততক্ষণ অবধি এটা রাখলে সেটাও কিন্তু ইমিডিয়েটলি বাচ্চার কাজ করে। বেসিক প্রিকশন বা প্রিভেনশন সেটা করা যায়। হ্যাঁ, সেটা দেখা যেতে পারে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? প্রথমত বলি যে একটা স্টিগমা আছে, যে একটা কলঙ্ক, যে আমার বাচ্চা অ্যাস্থমা হয়ে গেল, ওরে বাবা কি হলো, এই ব্যাপারটা মনের মধ্যে রাখবেন না। অ্যাস্থমা এমন নয়, অ্যাস্থমা মানেই যে তাকে একদম এক ঘরে করে দেওয়া হলো, আমার বাচ্চা সারা জীবনের জন্য একটা কিছু হয়ে গেল, সেরকম কথা নয়। অন্যান্য অসুখের মতো অ্যাস্থমা একটা অসুখ, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের অ্যাস্থমা সেরে যায় একটা বয়সের পর্যন্ত। যতদিন না অ্যাসমা সারছে ততদিন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং চিকিৎসক যেভাবে ইনহেলার নিয়ে যেতে বলবেন সেভাবে নিয়ে যাওয়া। তার সঙ্গে সঙ্গে নিজের শরীরে ইমিউনিটি বিল্ড করা। ইমিউনিটি কী করে বিল্ড করতে হয়? কোনো ওষুধ নেই, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, প্রপার ঘুম ইম্পর্টেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্ট। অ্যাসমা মানে যে আপনার বাচ্চা যে সারা জীবন কাজকর্ম করার ক্ষমতা চলে গেল, কোনো খেলা খেলতে পারবে না তা নয়, একদম নর্মাল লাইফ লিড করতে পারে, খেলাধুলা বা এক্সারসাইজ করা যাবে না, সেরকম কিছু না। এক্ষেত্রে বাবা মা একটা ধারণা আছে যে স্টেরয়েড ইনহেলার, আমরা অনেক সময় স্টেরয়েড ইনহেলার তো দিই, যে স্টেরয়েড ইনহেলারটা দিই যেটা আমাদের অনেক দিন ধরে দিয়ে যেতে হয়। তো স্টেরয়েড ইনহেলারের সাইড এফেক্ট খুব কম। যদি মুখে খাওয়া হয় স্টেরয়েড, তার সাইড এফেক্ট প্রচুর আছে। কিন্তু আগে যেটা আমরা বললাম যে শুধু ইনহেলারটা শুধু ফুসফুসে যাচ্ছে, সেই জন্য স্টেরয়েডটা শুধু ফুসফুসেই যাচ্ছে, শরীরে আর কোনো অঙ্গে যাচ্ছে না, যার ফলে শরীরে অন্য কোনো অঙ্গে স্টেরয়েডের খারাপ এফেক্টটা আছে সেটা হওয়ার সম্ভাবনা অনেক কম। রেয়ারলি হয়তো বাচ্চার হাইট একটু কম বাড়তে পারে, সেটাও কিন্তু বেশিরভাগ স্টাডি যেগুলো বলেছে যে হয় না। তবে যখনই আপনারা ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু হাইট আর ওয়েট বাচ্চার দেখবে, হাইটটা অন্তত খুব ইম্পর্টেন্ট ক্ষেত্রে। দেখা গেছে যে অনেক দিন ধরে স্টেরয়েড ইনহেলার ইউজ করলেও হাইটটা যে খুব প্রভাবিত হয় তা না। তো অ্যাসমা সম্বন্ধে মনের মধ্যে কোনো রকম ভুল ধারণা রাখবেন না। ইনহেলার অনেক বেশি সেফ, এফেক্টিভ। কিছু কিছু জিনিস অ্যাসমা প্রবণতা বাড়িয়ে দেয়, চারপাশে ধুলো ধোয়া, পশু পাখি, অনেকে বাড়িতে পেটস থাকে, তাদের লোম থেকে অনেক সময় হয়, তো সেইগুলো যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
বাচ্চা আপনার বাচ্চা বিশেষ কোনো খাবার? খাবারের বিষয়ে আমি বলবো যে যদি নিশ্চিত হন কিছু কিছু খাবারে হওয়ার পর গায়ে র্যাশ বেরোচ্ছে, অ্যালার্জি বেরোচ্ছে, চুল করছে, বমি, লুজ মোশন হচ্ছে, বা একদম নিশ্চিত যে খাবারের পরই শ্বাসকষ্ট বেড়ে গেল, ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি বাদ দিতে পারেন। কমনলি যেগুলো আমরা দেখি দুধের তৈরি জিনিস, ডিম, সয়াবিন, সামুদ্রিক মাছ, অনেক সময় হুইট, গমের প্রোডাক্টগুলো এগুলো থেকে হতে পারে। যদি একদম নিশ্চিত হন তাহলে সেগুলো বাদ দিতে হবে, কারণ বাচ্চাদের গ্রোথ খুব ইম্পর্ট্যান্ট। এই ডিম এটা খুব প্রয়োজনীয় জিনিস, ডিম, সয়াবিন এগুলোতে অনেক প্রোটিন থাকে, তো মাছটাতেও প্রোটিন থাকে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। নিশ্চিত হলে তখন আমি বলবো যে সেই খাবারটা বাদ দিন। আদারওয়াইজ যদি নিশ্চিত না হন এবং অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আপনার বাচ্চার অ্যালার্জি বলুন বা অ্যাসমাই বলুন কন্ট্রোলে থাকে, তাহলে খাওয়া দাওয়া চেঞ্জ করার কোনো দরকার নেই। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, এবং একই সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হলো বাচ্চাদের অ্যাজমার সমস্যা, এবং বাচ্চার যদি কখনো অ্যাজমার সমস্যা হয় কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না। যে কোনো ধরনের সমস্যা হলে আপনার শিশুর জন্য অবশ্যই আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্বাস্থ্য সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।